অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের ললাট থেকে কলঙ্ক বছরের এক সুবর্ণ সুদিন আমাদের জন্য অপেক্ষা করছে। এদিন দুইটি ভোট অনুষ্ঠিত হবে। একটি হলো হ্যাঁ ভোটের পক্ষে আপনাদের রায়, আর একটি হলো ত্রয়োদশ সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে, ইনসাফের পক্ষে রায় দিয়ে এই বাংলাদেশে এক নতুন সূর্যের উদয় ঘটাতে হবে। আপনারা লক্ষ্য করেছেন, জুলাইয়ের সনদের আলোচনা যখন হচ্ছিল, সংস্কারের পক্ষে যখন আলোচনা হচ্ছিল, একটি বৃহৎ রাজনৈতিক দল সকল আলোচনায় অংশগ্রহণ করেছিল, স্বাক্ষর করেছিল, জুলাই সনদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এরপরে হঠাৎ গিয়ে বলে জুলাই সনদে না ভোটের পক্ষে আমাদের রায় দিতে হবে, সংস্কার এগুলা হবে না, এগুলা নাকি ভুয়া, অবৈধ। এই অবৈধ কথাগুলো যারা বলছে, এরাই জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি। তার নেতা বিদেশে ছিল, নেতা দেশে আসার সুযোগ পেয়েছে। হ্যাঁ পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া, হ্যাঁ পক্ষে রায় দেয়া মানে নতুন সূর্যের উদয় ঘটানো, হ্যাঁ পক্ষে রায় দেয়া মানে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা। হ্যাঁ পক্ষে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে সংবিধানে। যত্রতত্র সংবিধান কাটাছেড়া করার সাহস আর কারো থাকবে না। হ্যাঁ পক্ষে রায় দিলে জনগণের মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার সংরক্ষিত হবে। হ্যাঁ পক্ষে রায় দিলে উচ্চ কক্ষ গঠিত হবে। হ্যাঁ পক্ষে রায় দিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষিত হবে। হ্যাঁ পক্ষে রায় দিলে রাষ্ট্রপতি চোর, হত্যাকারী, ছিনতাইকারী, দর্শকদের ক্ষমা করে দিতে পারবে না। হ্যাঁ পক্ষে রায় দিলে নির্বাচন কমিশনে ভারসাম্য রক্ষা হবে। হ্যাঁ পক্ষে রায় দিলে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি রিফরমেশন হবে। সুতরাং যারা এই সংস্কারগুলো চায় না, তারাই কেবল ন্যায়ের পক্ষে গণবিরোধী অবস্থান নিয়ে নিজেদের পতনের রাস্তাকে সুনিশ্চিত করেছে। পতনের ভয়ে ভীত বিহ্বল হয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। হারার ভয়ে খেলে না, সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না। যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। হারবেন না কেন? যে চাঁদাবাজি করছেন, হারার রাস্তা তো এমনি অনেক আগে প্রশস্ত করে রাখছে। তরুণ প্রজন্ম রায় দিয়ে দিয়েছে, কোন নব্য ফ্যাসিবাদ, নব্য জালিম সন্ত্রাসের অভয়ারণ্যে এই বাংলাদেশ আর হবে না। এই বাংলাদেশে তারা দুইবার যখন ক্ষমতায় ছিল, দুর্নীতির রাজ্যে পরিণত করেছিল। দুইবার ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। জামাত ইসলামীর তখন 2 জন মন্ত্রী ছিল, একাধিক এমপি ছিল পার্লামেন্টে। তাদের নামে এন্টি করাপশন কমিশন গঠন করে বারবার সার্চ করে 1 সুতার টাকারও দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে ওই সময়ে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দুর্নীতি কারা করেছিল? তারা বলেছে বেকারত্ব তারা দূর করবে। আমি তো দেখেছি 10 বছরে ক্ষমতায় থাকাকালীন ধারাবাহিকভাবে বেকারত্বের ঊর্ধ্বগতি ছিল। 2001 সালে তারা জনগণকে ইশতেহারে ওয়াদা করেছিল বেকার ভাতা প্রদান করবে। তাদের সময় বেকারত্বের হার বিগত সময়ের চাইতে সবচেয়ে বেশি ছিল। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা ঋণ সুদ মুক্ত করে মওকুফ করে দেয়া হবে, কিন্তু তারা তাদের কথা রাখে নাই। তারা বলেছিল ইপিজেড গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করবে, অথচ তারা সেই কাজ না করে বরং দেশকে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশে তারা পরিণত করেছিল। আবার তারা নতুন একটা কার্ড খেলা শুরু করছে। এই কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু নাই, কার্ড বেচা অলরেডি কেউ কেউ বড়লোক হওয়া শুরু করছে। জনগণকে বোকা ভাবিয়েন না। বাগেরহাটবাসী সজাগ আছে। প্রত্যন্ত অঞ্চলগুলোকে মা বোনকে সতর্ক করতে হবে। এই ফ্যাসিবাদের দোসরদের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে আবার নতুন কোন ফ্যাসিবাদের মুখে ফেলবেন না। তারা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত 217 জন হত্যা করেছে। নিজের নেতাকর্মী যাদের কাছে নিরাপদ নয়, দেশের নাগরিক তাদের কাছে কিভাবে নিরাপদ থাকতে পারে? বিগত সময়ে তারা এই দেশের শ্রম শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
তারা যুবকদের কাজে লাগায় নাই, বরং যুব শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। সুতরাং আমরা বলতে চাই, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনসাফ আর দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন। এই দেশে 1,20,000 কোটি টাকার উপরে প্রতি বছর বাজেট হয় সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের এই টাকাগুলো এই দুর্নীতিবাজ আমলা এবং যারা প্রশাসনে বসে থাকে তারা লুটে পুটে খায়, জনগণের দোরগোড়ায় এই 1,00,000 কোটি টাকার অধিক সেফটি নেট টাকা আমাদের কাছে আসে না। দুর্নীতিমুক্ত শাসক যদি আমার দেশে হয়, তাহলে এই টাকাগুলোর যদি যথাযথ ব্যবহার হয়, সোনায় বেঁধে দেয়া যাবে এই বাংলাদেশকে। রাস্তাঘাট বানানোর সাথে সাথে 1 বছর যেতে পারে না, রাস্তা দিয়ে চলতে পারে না, উপর থেকে বাজেট হয়, নিচ পর্যন্ত আসতে আসতে 5% থাকে না। আমরা ভুলি নাই, হাওয়া ভবনে বসে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত টাকাগুলো কোথায় গিয়েছিল, দুর্নীতি কোথায় কোথায় হয়েছিল, নাইকো দুর্নীতির কথা আমরা কিন্তু ভুলি নাই। এখন যারা আবার বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন, তারা প্রমাণিতভাবে এ দেশকে বিপর্যস্ত করে ফেলেছেন। আপনারা লক্ষ্য করেছেন, আমরা কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। ইসলামী ছাত্র শিবির প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলোকে মুক্ত করবে সন্ত্রাস চাঁদাবাজ থেকে। আমরা বলেছিলাম শিক্ষার পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করব। আমরা বলেছিলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে আমরা পরিণত করব। আমরা আমাদের কথা রেখেছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করছে না, আমরা আলমনাইদের কাছ থেকে হাত পেতে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা ফান্ড নিয়ে আসছি, গভর্নমেন্টের কাছে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা উন্নয়নের জন্য টাকা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছি। ট্রান্সপারেন্সি নিশ্চিত করেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রজেক্টর দিয়ে প্রতি মাসে কি কাজ হয়, কত টাকা ফান্ডে এসেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব জাতির সামনে সংবাদ সম্মেলন করে বলেছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেন চ্যালেঞ্জ করেছি, 1 চাইনা পয়সার দুর্নীতি যদি ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নামে দেখাতে পারো, তাহলে আমরা দায়িত্ব ছেড়ে দিব। এই চ্যালেঞ্জ শুধু ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামী ছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সন্তানের পরিচয় এত সাহস নাই যে এই চ্যালেঞ্জ তারা দিতে পারে। ইসলামী ছাত্র শিবির মানুষদেরকে সেভাবে গড়ে তুলেছে। আজ যারা নির্বাচন করছে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে দাঁড়িপাল্লার পক্ষে, এই মানুষগুলো ইসলামী ছাত্র শিবির তিলে তিলে তৈরি করেছে, আজাদির সন্তানদের তৈরি করেছে, আগ্নেয়গিরির লাভা হিসেবে তাদের তৈরি করেছে। সুতরাং আমরা এই বাংলাদেশে যদি কেউ ভোট ডাকাতি করতে চায়, দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করতে চায়, তাদের সাথ দেব না। তোমরা সন্ত্রাসী কাজ করছো। ইতিমধ্যেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের বোনেদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের ভাইদের গায়ে হাত দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমরা ধৈর্য ধারণ করে আছি। ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইকে ইতিমধ্যে রক্তাক্ত করেছে সারা বাংলাদেশে, আমরা ধৈর্য ধারণ করেছি। আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিও না, আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিয়ে দিল্লিতে পালিয়েছে ফ্যাসিবাদ। আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর। সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষা করে এক সুনিপুণ ইনসাফ কল্যাণের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। সুতরাং আগামীর 12ই ফেব্রুয়ারি হবে বাংলাদেশের জন্য এক নবদিগন্তের উন্মোচন। জেগেই যখন উঠেছো বন্ধু, খালি হাতে ফিরিও না। এখনই সময় লড়াই করার, জিরিও না। বিশ্রাম নেওয়ার সময় আমাদের নাই। আমরা জেগে থাকবো। আমরা শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা খান জাহানের উত্তরসূরি, আমরা বাগেরহাটের অধিবাসী। আমাদের ভোটাধিকার 17 বছর দিতে পারি নাই। ভোট দিব, ভোট গুনে নিয়ে রাত্রে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।